তো এখানে নোটিস কর একটা জিনিস দেখ। আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে হান্স ক্রিস্টিয়ান ওরস্টেড। ওরস্টেডের এক্সপেরিমেন্ট। ইনি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টালি এটা প্রুফ করতে পেরেছিলেন যে যখন কোনো ওয়্যারের মধ্যে দিয়ে, কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, তখন ওই ওয়্যারটা একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। যতক্ষণ ওই তারটার মধ্যে দিয়ে কারেন্টটা পাস করবে, ধরেন এটা একটা তার, তো এর মধ্যে দিয়ে যতক্ষণ কারেন্ট যাবে ততক্ষণের জন্য এটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। এর ম্যাগনেটিক নেচার থাকবে, এ অ্যাট্রাক্ট, রিপেল এইসব করতে পারবে। তো সম্পূর্ণভাবে একটা ম্যাগনেটের কাজ করবে। তো এই এক্সপেরিমেন্টটা তোরা ক্লাস টেনেও হয়তো পড়েছিলিস। এখানে আমি তোদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি। দেখ, নোটিস কর নিচে এখানে আমাদের একটা ম্যাগনেটিক নিডল আছে। এই ম্যাগনেটিক নিডলটা, এটা কাছে যদি কোনো ম্যাগনেট রাখা হয় তবেই এটা এটা একটা কম্পাসের মতো, তাহলে নর্থ পোল সাউথ পোল এটা এরকম রোটেট করবে, এরকম ভাবে রোটেট করবে কাঁটাটা, যদি কোনো ম্যাগনেটকে রাখা হয়। তো এখানে কিন্তু কোনো ম্যাগনেটকে নেওয়াই হয়নি। কি নেওয়া হয়েছে? এখানে দেখ দুটো উডেন ব্লক, কাঠ আছে। তো কাঠ তো ম্যাগনেট না, কাঠের মধ্যে দিয়ে কারেন্টও যায় না। আচ্ছা, বাইরে থেকে আমরা একটা সার্কিট কানেক্ট করেছি। এটা একটা তার গেছে, এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে তারটা রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা তার গেছে, এখানে সুইচ আছে, আর এখানে ব্যাটারি আছে। ওকে, এবার কি করা হবে? আমরা কি করব, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি এটা কমিউটেটর। ঠিক আছে? তো কমিউটেটরের কাজ হচ্ছে কারেন্টের ডাইরেকশনকে চেঞ্জ করা। মানে ধর, আমরা মনে করলাম যে কারেন্ট একবার এই দিক থেকে পাঠাবো, আমরা এইভাবে কারেন্টটা যাবে, এরকম যাবে, এরকম যাবে, এইভাবে আসবে। আবার উল্টোটাও করতে পারি, কমিউটেটরকে দিয়ে আমরা কারেন্টের ডাইরেকশনটাকে চেঞ্জও করিয়ে দিতে পারি। আমরা তখন কারেন্টটা এইভাবে দেওয়া যাবে, উল্টো ডাইরেকশন। ঠিক আছে? এই দিক থেকে বেরিয়ে, তা আমরা কমিউটেটর দিয়ে কারেন্টের ডাইরেকশনকে চেঞ্জ করাতে পারি। এটা কমিউটেটরের কাজ। এবার এই কমিউটেটরটা আমরা এখানে কিভাবে ইউজ করব, দেখ সেটা এবার দেখ। তো তো ওরস্টেড কি দেখলেন? উনি দেখলেন যখনই কোনো তারের মধ্যে দিয়ে, ধর প্রথমে আমাদের কারেন্ট জিরো, তো যখন কারেন্ট জিরো, তখন এখানের ম্যাগনেটটার কোনো রকম ডিফ্লেকশন হচ্ছে না, কাঁটাটা যেমন আছে তেমনি আছে, কোনো নড়ছে না। কিন্তু যখনই কারেন্ট জিরো নয়, ঠিক আছে, when the current not equal to zero, তখন দেখা যাচ্ছে এই কাঁটাটা, এটা এরকম কোন একটা ডাইরেকশনে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কাঁটাটা ঘুরছে। এবার এইটা তো একটা কম্পাস, কম্পাসের নিডল উইথাউট এনি ম্যাগনেট, আশেপাশে যদি কোনো ম্যাগনেট না থাকে তাহলে এটা কোনোভাবেই রোটেট হওয়ার কথা না। কিন্তু এখানে কম্পাসের কাঁটাটা রোটেট করছে। তার মানে এটা তখনই হতে পারে যদি এখানে কোনো ম্যাগনেট থাকে। আচ্ছা, ম্যাগনেট যদিও না থাকে, এমন কেউ থাকে যে ম্যাগনেটের মতো কাজ করে। তো ওরস্টেড এটা থেকেই প্রথমবার এই আইডিয়াতে আর এই কনক্লুশনে এলো যে যখন কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তো ওয়্যার তো সাধারণত মেটাল দিয়ে তৈরি, কোনো না কোনো মেটাল। তো যখন কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, যেদিকেই যাক, মানে সেটা এই দিকে কারেন্ট যাক বা এই দিকে যাক, হোয়াট এভার, কারেন্ট যাওয়াটা মেন কথা। যখনই কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, তখন ওই ওয়্যারের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটার জন্য ওর সারাউন্ডিং এ আর যে ম্যাগনেটিক নিডলটা আছে সেটা একটা অ্যাট্রাকশন বা রিপালশন ফিল করে, অ্যান্ড সেটার জন্য এটা রোটেট করে কোনো একটা ডাইরেকশনে, এইদার ক্লকওয়াইজ এইদার অ্যান্টি ক্লকওয়াইজ, বাট রোটেট করে। আগে বল এইটুখানি ক্লিয়ার কিনা। কারোর ডাউট থাকলে দেখবি ওখানে একটা রেইজ হ্যান্ড বলে একটা অপশন থাকে, এরকম হাতের এরকম দেওয়া, তো ওটা করে দিবি। হ্যাঁ, বা ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করে নিবি, যার যেখানে অসুবিধা। ওকে, এবার এখানে একটা জিনিস দেখ। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই তারটা, ঠিক আছে? এই গ্রে কালার মাঝখানে, এটা এখানে তারটা, তো এর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট পাস করছে। ওকে, ইটস নট আ বিগ ডিল। এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে এদিকে। ওকে, এসব হলো। এবার এক্ষুনি তো আমরা নিয়মটা পড়লাম কি না, যখনই কোনো তারের মধ্যে দিয়ে যখনই কারেন্ট পাস করবে, তখন এই তারের সারাউন্ডিং আশেপাশে কি তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা চুম্বক ক্ষেত্র তৈরি হবে।
এবার প্রশ্নটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হবে, কি হবে তার ডাইরেকশনটা। ম্যাগনেটিক ফিল্ডটা মানে চুম্বক ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে হবে। যেমন আমরা ইলেকট্রিক ফিল্ড কি জানি, ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে হয়, তাই তো, প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হবে, তো সেটা বোঝার জন্য আমরা একটা মেথড ইউজ করব। এইখানে সাইন কনভেনশন বলে দেখ হেডিং করেছি। এই সাইন কনভেনশনটার নিয়ম হচ্ছে, যদি আমরা কোনো জায়গায় এরম ভাবে ডট লিখি, এই ডট সিম্বলটা দিই, বা আমরা যদি কোনো জায়গায় এরকম ক্রস সিম্বল দিই, এটা দুটো মিনিং ক্যারি করে। প্রথমে আমি বলি ডট সিম্বলের মানে কি। এই ডট সিম্বলের মানে হচ্ছে, যখন কোনো কিছু ধর, তুই স্ক্রিনের দিকে তাকিয়ে আছিস, ঠিক আছে, স্ক্রিন থেকে তোর দিকে কোনো কিছু বেরিয়ে আসছে, এইটা বোঝানোর জন্য ডট। আর ক্রস মানে হচ্ছে, তুই যখন স্ক্রিনের দিকে তাকাচ্ছিস, তখন তোর দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে, এইটা বোঝানোর জন্য ইউজ হবে ক্রস। এই দিক থেকে এই দিকে এরম এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে ক্রস, মানে স্ক্রিনের দিকে যাওয়াটা ক্রস। কিন্তু আমি স্ক্রিন থেকে আমার দিকে আসতে দেখছি, বা তোরা হচ্ছে স্ক্রিন থেকে তোর দিকে আসছে, এরকম বোঝালে তখন ওটা ডট। ঠিক আছে, খুব সিম্পল একটা উদাহরণ দিই বোঝার জন্য। তুই একটা পেন ধরবি, এই পেনের মুখটা যে দিক থেকে লিখিস, যেখানে নিকটা আছে, সেই মুখটা মানে পেনের মুখটাকে তুই নিজের দিকে ধর। তাহলে দেখবি তুই পুরো পেনের গোলটা আর মাঝখানে নিকটা দেখতে পাবি, যেটা দেখতে এরকম মনে হবে। ঠিক এই জিনিসটা, এই গোলের মাঝখানে একটা ডট, এটা বোঝাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ভেতর থেকে বাইরের দিকে আসছে, ঠিক আছে, স্ক্রিনের মধ্যে থেকে তোর দিকে আসছে। আর ক্রস মানে স্ক্রিনের মধ্যে দিয়ে তোর দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে। এবার এখানে নোটিস কর, এই ওয়্যারের এই ওপর দিকটাতে সব জায়গায় কি দেওয়া আছে দেখতো সিম্বলটা, এটা দেওয়া আছে ডট, এরম ডট। তার মানে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড স্ক্রিন থেকে বেরিয়ে তোর দিকে আসছে, তোদের সবার দিকে যাচ্ছে, স্ক্রিন থেকে তোদের দিকে, বা আমি যদি দেখি স্ক্রিন থেকে আমার দিকে আসছে, এটা বোঝাচ্ছে ডট। আর এই যে ক্রস আছে, এই ক্রসের মানে হচ্ছে, এটা বোঝাচ্ছে যে আমাদের দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে, না আমরা ভেতর দিকে যেতে দেখছি এটা। মানে জিনিসটা এরকম স্পাইরাল টাইপের এরকম ভাবে হচ্ছে। বোঝা গেল কি? তো ধরে নে এই হচ্ছে সেই তারটা, এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, এর আশেপাশে তৈরি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সেটা বোঝার জন্য আমরা এটাকে ইউজ করবো। কোন দিক থেকে কোন দিকে কিভাবে বুঝবো? তো এইখান দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তো ম্যাগনেটিক ফিল্ডটা ওপর দিকে, ছবিতে উপর দিকে আমাদের কি বোঝানো আছে, উপর দিকে আমরা বুঝিয়েছি ডট। তাহলে ডট মানে হচ্ছে স্ক্রিন থেকে বাইরের দিকে আসছে। তাহলে আমি যখন এইভাবে দেখছি, তাহলে আমার দিক থেকে এটা এরকম ফিল হবে, স্ক্রিন থেকে আমার দিকে আসছে এরকম। তোরা নিজেরা একটা হাতে পেন ধরে এইভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যে ওপর দিকটাতে হচ্ছে স্ক্রিনের দিক থেকে, তোরা যেখানে মোবাইল রেখেছিস মোবাইলের দিক থেকে তোদের দিকে আসছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু নিচের দিকে কিভাবে যাচ্ছে, নিচের দিকে আমরা ক্রস দিয়ে লিখেছি, তার মানে হচ্ছে নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের দিক থেকে ওদিকে যাচ্ছে, স্ক্রিনের দিকে। এটা হচ্ছে ডাইরেকশন, এরম ভাবে তাহলে জিনিসটা, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এই হচ্ছে তারটা, ম্যাগনেটিক ফিল্ড এই বেরোচ্ছে, এই ভেতর দিকে যাচ্ছে, আবার ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে ভেতর দিকে যাচ্ছে, এরকম জিনিসটা স্পাইরাল বোঝাচ্ছে। ওকে, ডাইরেকশনটা কি বোঝা গেল, কিভাবে বার করতে হবে, ডট আর ক্রসের মিনিংটা কি? হুম, বল, কি সমস্যা? স্যার কি ডাউট? আমি ওইরকম মানে আপনি যে দিকটা থেকে আপনি যে দিকটা থেকে ঘুরালেন ওই দিকটা থেকে তো উপর দিক থেকে আসছিল তখন ডট নিলেন। আর ধরুন মানে যে দিকটা থেকে ঘুরালেন তার অপোজিট থেকে নিলেন তখনও কি ডট ডট দিয়ে সিম্বলাইজ করা হবে? ডট দিয়ে তখন সিম্বলাইজ করব, যখন জিনিসটা আমাদের দিকে আসবে। ঠিক আছে, মেন কথা একদম আমাদের দিকে আসবে, এটা হচ্ছে ডট। মানে তুই আমার দিক থেকে ভাবিস না ব্যাপারটা, তুই নিজের দিক থেকেই দেখ। তুই যেখানে স্ক্রিন, সে মোবাইলে দেখিস, কম্পিউটারে দেখিস, যেখান থেকে দেখিস, স্ক্রিন থেকে তোর দিকে এটা ডট, তোর দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে এটা ক্রস।
বোঝা গেল? ঠিক আছে। শিওর? ওকে, এবার দেখ, হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমরা কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বার করবো, ঠিক আছে? তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য কি করতে হবে? এবার এখানে আমাদের আসছে বায়ো সাভার্ট ল। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বায়ো সাভার্ট ল, এটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারি। তো আচ্ছা, এখানে তার আগে আমি আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিই, এটা করে নিলে বেশি সুবিধা হবে। এই যে রাইট হ্যান্ড থাম রুল, এই রাইট হ্যান্ড থাম রুল ইউজ করলে আমরা খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো। কিভাবে? না, রাইট হ্যান্ড থাম রুল বলছে যে কোনো ওয়্যারে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে আমরা কিভাবে বুঝবো। তো ওকে, তো আমাদের নিয়মটা হচ্ছে এরকম, ধর এটা আমাদের কাছে একটা ওয়্যার আছে, এবার এই ওয়্যারে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। ভালো করে বুঝবি, কারেন্ট যাচ্ছে উপরের দিকে। কারেন্ট যেদিকে যাবে, নিজেদের রাইট হ্যান্ড নে, কারেন্ট যেদিকে যাচ্ছে রাইট হ্যান্ডের থাম, ঠিক আছে, এই বুড়ো আঙুলটা থামটাকে ওইদিকে রাখ যেদিকে কারেন্ট যাচ্ছে। ছবিটাও ফলো কর, ছবিতে ওইভাবেই দেওয়া আছে। এইবার তোর বাকি ফিঙ্গার্স গুলোকে ক্লোজ কর, বাকি ফিঙ্গার্স গুলো ক্লোজ কর। ক্লোজ করলে ফিঙ্গার গুলো যেভাবে টার্ন হবে, ঠিক আছে, সেটাই হবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা জিনিস দেখ, তাহলে আমরা কারেন্টটা ধরছি কিভাবে, আমরা কারেন্টটা মনে করছি ওয়্যারে কারেন্টটা স্ট্রেট ওপরের দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। তাহলে থাম কোন দিকে থাকবে, যেমন ছবিতে দেখিয়েছি, থাম কোন দিকে থাকবে, থাম থাকবে ওপরের দিকে, রাইট হ্যান্ডে, লেফট হ্যান্ডে, রাইট হ্যান্ডে। ওকে, এবার বল, বাকি ফিঙ্গার্স গুলো প্রথমে ওপেন রাখ, দেন বাকি ফিঙ্গার্স গুলোকে ক্লোজ কর। যেই বাকি ফিঙ্গার্স গুলোকে ক্লোজ করবি, ইন দ্যাট কেস তুই এবার দেখ তো, আহ, এই দিকটাতে প্রত্যেকে, এটা হাতে একটা পেন নিলেই বুঝতে পারবি, হাতে পেন নিয়ে জিনিসটা কর। পেনটাকে এইভাবে ধর ওপরের দিকে, যে কারেন্টটা ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে, Just এইভাবে ইমাজিন কর কারেন্টটা ওপর দিকে যাচ্ছে। ব্যাস, এইবার বল, এইটার এই দিকটাতে আমি এখানে লিখছি, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। লেফট সাইডে ডাইরেকশন কোন দিকে হবে, ফিঙ্গার্স কোন দিক থেকে কোন দিকে আসছে, স্ক্রিনের দিক থেকে তোর দিকে নাকি তোর দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে? লেফট সাইডে স্ক্রিনের দিক থেকে আমার। প্রত্যেকে জিনিসটা বোঝার চেষ্টা কর, কিন্তু আমি বুঝতে পারছি না যে কজন অ্যাকচুয়ালি বুঝতে পারছিস, বা তো রেসপন্স কর সেরকম হলে, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। তোরা হাতে একটা পেন ধরছিস, স্ক্রিনের দিক থেকে আমাদের। কারেন্ট উপরে যাচ্ছে। এবার এইটার লেফট সাইডে আমি যদি থাম ইউজ করি, তাহলে থাম থাকছে আমাদের ওপর দিকে, আর ফিঙ্গার্স গুলো এইভাবে টার্ন হবে, ফিঙ্গার্সটা এইভাবে টার্ন হবে। তার মানে এটা বোঝাচ্ছে, এই যখন এইভাবে টার্ন নিচ্ছি, তাহলে এই লেফট সাইডটাতে, ঠিক আছে, এদিক থেকে, তো এইটা আমার দিকে আসছে, আমার চোখের দিকে আসছে, তার মানে স্ক্রিন থেকে আমার দিকে। আর ফিঙ্গার্সটা এরকম ঘুরে গিয়ে এবার ব্যাকে যাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে কার্ভ হচ্ছে। তো এই দিকগুলো হচ্ছে সব ডট, তাহলে এই দিকে থাকবে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, বাইরের দিকে। আর এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকবে, রাইট সাইডে ম্যাগনেটিক ফিল্ড থাকবে ভেতরের দিকে। সবসময় একটা দিকে বাইরের দিকে হলে আরেকটা দিক ভেতর দিকে হবে। এবার বল, কারেন্ট ধর নিচের দিকে যাচ্ছে, এরম নিচের দিকে যাচ্ছে, এবার লেফট সাইড রাইট সাইডে কি হবে? কারেন্ট এবার নিচের দিকে যাচ্ছে, রাইট হ্যান্ডই ইউজ করতে হবে। এবার রাইট হ্যান্ড, তাহলে কারেন্ট নিচের দিকে যাচ্ছে এরম ভাবে। শুধু হ্যাঁ, শুধু শুধু মানে ঘুরে যাবে, মানে মিরর পুরো, ইমেজ অফ দ্য ফার্স্ট ওয়ান। মানে কারেন্ট নিচের দিকে যাচ্ছে, আমরা আমাদের রাইট হ্যান্ডের থামটা নিচের দিকে করব, ঠিক আছে। এইবার ফিঙ্গার্স গুলোকে ক্রস কর, তাহলে দেখ, এবার ফিঙ্গার্স এই রাইট সাইড থেকে তোর দিকে আস, রাইট সাইডে পেনের রাইট সাইড থেকে তোর দিকে আস, মানে এই দিকটা থেকে এখন বেরোবে, এই দিকটা থেকে বেরোবে, অ্যান্ড এই দিকটাতে এন্ট্রি নেবে।
বুঝতে পারলি? কারোর কোনো ডাউট? এখানে নোটিস কর, দেখ, ভালো করে ছবিটা দেখবি। এই এখানে তারটা উপরে, এই যে এখানে হচ্ছে উপরের দিকে আছে, তাহলে দেখ এখানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, ভালো করে দেখ, কারেন্ট কোন দিকে যাচ্ছে। এখানে মেইন বোঝার ব্যাপারটা হচ্ছে কারেন্ট কোন দিকে যাচ্ছে। তো কারেন্ট যাচ্ছে এখানে উপরের দিকে। আচ্ছা, কারেন্ট যাচ্ছে উপরের দিকে এরকম, এই যে এই ছবিটাতে দেখ, এই রডটার মধ্যে, এই যে রডটা আছে এর মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে। তো কারেন্ট এইদিকে প্লাস আছে মানে ব্যাটারির এদিক থেকে কারেন্টটা বেরোবে। তাহলে এই যে কারেন্টটা বেরিয়েছে সেই কারেন্টটা এখান থেকে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মানে এখানে কারেন্টটা ওপর দিকে যাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, কারেন্টটা ওপর দিকে গেলে এবার তুই যদি নিজে, তাহলে কারেন্ট ওপর দিকে যাচ্ছে, নিজেরাই হাতে কর, রাইট হ্যান্ড থাম্ব রুল। ফিঙ্গার্স গুলো কোন দিকে টার্ন হচ্ছে, ফিঙ্গার্স গুলো এরম ভাবে টার্ন নিচ্ছে। তো দেখ এখানে সেই জিনিসটাই হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে থাকবে, এইভাবে হবে ম্যাগনেটিক ফিল্ড। ক্লাস টেনেও পড়েছিল সেই জিনিস, আই হোপ সো। এবার ঠিক উল্টোটা, কারেন্টটা এবার আমরা উল্টো দিকে পাঠাবো। আগেরটাতে কারেন্ট নিচের দিক থেকে যাচ্ছিল, এই দিক থেকে যাচ্ছিল, এখন কারেন্টটা ওপর দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে। তাহলে কারেন্ট এখন এই দিক থেকে যাচ্ছে, তাহলে কারেন্ট এই রডের মধ্যে দিয়ে কোন দিকে যাবে, নিচের দিকে। নিচের দিকে কারেন্ট গেলে এবার দেখ নিচের দিকে কারেন্ট যাচ্ছে এরকম, রাইট হ্যান্ড থাম, নিচের দিকে, থামটা নিচের দিকে, বুড়ো আঙুলটা নিজের রাইট হ্যান্ডের। এবার হাতটা ক্লোজ কর, দেখ কিভাবে টার্নিংটা কিভাবে হচ্ছে এরকম, এই যে ক্লোজ করছি, এরকম ভাবে টার্ন হচ্ছে। তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড এইভাবে থাকবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে এরকম। বোঝা গেল কি? আমি কিছু লেখার টাইমিং দিচ্ছি না, কারণ এগুলো একবারে পরে আমি পাঠিয়ে দেবো, ওখান থেকে একবারে লিখে নিবি, এখন লিখতে হবে। আচ্ছা, এবার আমি আসি বায়ো সার্ভার লতে, যে বায়ো সার্ভারটে কি বলা হচ্ছে। দেখ, এই যে লটা বায়ো সার্ভার ল, এই লটা দিয়ে আমরা যে কোনো ওয়্যারের জন্য, যখন ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তোর ওর তো সারাউন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ওই ওয়্যারটার আশেপাশে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো আমরা সেই ম্যাগনেটিক ফিল্ডটা, তো তো ওই যে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে এটা আমরা বার করতে পারবো এই লটাকে ইউজ করে। কিভাবে করব ভালো করে বুঝবি, যে অসুবিধা হবে ডেফিনেটলি বলবো। আচ্ছা দেখ, এইটা হচ্ছে আমাদের ওয়্যারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তারটা, এই হচ্ছে তার। এবার এই তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখ, এটা মাঝখানে তারটা আছে, এই মাঝখানে এই জায়গাটায় তারটা, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এবার এইটা, এবার বলতো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, মানে আমি আমি এই লেফট সাইডে আর রাইট সাইডে বল ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন দিকে আছে। লেফট সাইডে সেটা কি ডট হবে না ক্রস হবে, কোনটা হবে বল, কারেন্ট যদি ওপর দিকে যায়। ডট হবে। কারেন্ট উপরে ডট। যাচ্ছে, তার মানে আমি থাম ইউজ করলে আমার এই ফিঙ্গার্স গুলো স্ক্রিনের দিক থেকে আমাদের দিকে আসবে, তার মানে আমাদের এই দিকে লেফট সাইডে সবকটা পয়েন্টে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কোথায়, স্ক্রিন থেকে বাইরের দিকে, মানে আমাদের দিকে হচ্ছে। ওকে। আর তাহলে রাইট সাইডে ঠিক উল্টোটা হবে, তাহলে রাইট সাইডে হবে উল্টোটা, স্ক্রিন থেকে আমাদের দিক থেকে স্ক্রিনের দিকে, এরকম হবে, ঠিক আছে। আই হোপ সো ইট ইজ ক্লিয়ার নাও। আর এখানে যে রেড ব্লু কালারটা দেখিয়েছি মাঝখানে এই যে লাইন গুলো, সেটা ম্যাগনেটিক ফিল্ডটাকেই বোঝাচ্ছে, যে এই দিক থেকে বেরিয়ে ঘুরে ওদিকে যাচ্ছে, এরকম ভাবে টার্নিং নিচ্ছে, ঠিক আছে, এই দিক থেকে এরকম ভাবে টার্নিং নিচ্ছে, এটা বোঝাচ্ছে।
ওকে, যাই হোক। এবার দেখ, এই ওয়্যারটা তো অনেক বড় লম্বায়, অনেক বড় হতে পারে। তো আমরা কি করলাম, আমরা ছোট্ট একটা জায়গা সিলেক্ট করলাম, এই জায়গাটা থেকে এইটুখানি। আর সেই জায়গার লেন্থটাকে কত নিচ্ছি, সেই জায়গার লেন্থকে নেওয়া হচ্ছে ডিএল। তাহলে পুরো ওয়্যারের মধ্যে থেকে আমরা ছোট্ট একটা পোর্শনকে সিলেক্ট করলাম, আর সেই জায়গাটার লেন্থকে ডিএল ধরে নিই। আচ্ছা, এইবার কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে সামনের দিকে, এইটা হচ্ছে আমাদের কারেন্টের ডাইরেকশন। কারেন্ট যাচ্ছে এদিকে, এদিক থেকে কারেন্ট। আচ্ছা, কারেন্ট যেদিকে যাচ্ছে, ভালো করে বুঝি, কারেন্ট যেদিকে যাচ্ছে, এবার ধর আমাদেরকে এই পি পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। ভালো কথা বললামই না, ম্যাগনেটিক ফিল্ড বার, ইলেকট্রিক ফিল্ড যেমন ই দিয়ে লেখা হয়, ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে লেখা হয়। তাহলে আমরা এখানে বি বার করব, ঠিক আছে? এবার দেখ, এখানে আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি, যে ছোট্ট জায়গাটা সিলেক্ট করেছি, তার লেন্থ কত, কতটা? এটা কি পুরো ওয়্যারটা নিয়েছি? না, খুব ছোট্ট একটা পার্ট নিয়েছি, যেটার লেন্থ হচ্ছে ডি এল। তাহলে এইটুখানি লেন্থের জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেটা কি পুরোপুরি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, না অল্প ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? অল্প। তো আমি অল্প এটা, ম্যাগনেটিক। তো এটাকে বোঝানোর জন্য এখানে আমরা ডিবি কথাটা লিখবো, যে ম্যাগনেটিক ফিল্ড ডিবি। ডিবি মানে অল্প, মানে স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস। এইবার অ্যাকর্ডিং টু দিস ল, বায়োট সার্ভার বলছেন যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, এটা প্রপোর্শনাল হবে কারেন্টের সাথে, ঠিক আছে? এটা প্রপোর্শনাল হবে ডিএল এর সাথে, এটা প্রপোর্শনাল হবে সাইন থিটার সাথে। আচ্ছা, এবার সাইন থিটাটা কি? না, এখানে থিটাটা হচ্ছে কার কার মধ্যে অ্যাঙ্গেল, থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? থিটা হচ্ছে এই লাইনটা, মানে পি পয়েন্টের এই যে লাইনটা, আর কারেন্ট যেদিকে যাচ্ছে, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে কিন্তু থিটাটাই সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক করার সময়। কারেন্ট যেদিকে যাচ্ছে আর যে পয়েন্টে বার করতে হবে, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, এবার ধরে নে এই পি পয়েন্টটা কতটা দূরে, মানে এই 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 ডিএল থেকে পি পয়েন্টটা কতটা দূরে আছে, সেটা আমরা কত কত নিচ্ছি, আর ভেক্টর, মানে আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে এবারে একটা জিনিস ভেবে দেখ, এটা ইলেকট্রিক ফিল্ডেও ছিল, ডিস্টেন্স বাড়লে ইলেকট্রিক ফিল্ড বাড়ে না কমে? কমে। কমে। একই লজিকে, যত দূরে যাব তার থেকে, তাহলে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড পাবো না, তত কম ম্যাগনেটিক ফিল্ড পাবো? কম ম্যাগনেটিক ফিল্ড। এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে লিখবো। তার মানে ডিবি প্রপোর্শনাল টু 1/r², মানে যত ডিস্টেন্স যাওয়া হবে তত ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে। টোটাল চারটে টার্ম পেলাম, এই চারটেকে এবার একসাথে লেখ। তাহলে আমরা কি পাবো? ডিবি প্রপোর্শনাল কি হচ্ছে না, আই ডিএল সাইন থিটা বাই, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে? আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার যখন আমরা ডিবি কে ইকুয়াল টু করবো, তাহলে দেখ প্রপোর্শনাল কি ইকুয়াল টু করতে গেলে আমাদের কি দরকার হয়, একটা কনস্ট্যান্টের দরকার হয়। এবার আমরা এখানে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা এখানে হচ্ছে, যেমন ভাবে ইলেকট্রোস্ট্যাটে আমরা 1/4 পাই এপসাইলন লিখি, এখানে আমরা লিখবো μ0/4 পাই। ঠিক আছে? আমি মানে বলছি এখানে μ0 কি, এই জিনিসগুলো বলছি আমি। ওকে, এইখানে μ0/4 পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। এইটা হচ্ছে আমাদের বায়োসার্ভার্ট ল। এটা স্কেলার ফর্মে লিখলাম, এটা ভেক্টরে লিখিনি, এটাকে স্কেলারে লিখলাম। বল, কারোর কোনো যদি ডাউট থাকে এই বিষয়টাতে, জিজ্ঞাসা কর।
বুঝতে পারলি? আচ্ছা, যদি স্পেশালি বলে দিই আইএসসি সিবিএসসি স্টুডেন্টদের, যদি তোদের এটা পুরোটা করতে বলে, মানে পরীক্ষায় বায়োসার্ভার ল লিখতে বলে, তোদেরকে হচ্ছে এই পুরো জায়গাটাকেই লিখতে হবে, মানে এই জিনিসগুলো লিখতে হবে। ফার্স্টের এই লাইনটা পুরোটা লিখবি, এটা পুরোটা লিখবি, এটা পুরোটা লিখবি, তারপর অ্যাকর্ডিং টু দ্য ল বলে যেটা আমি হাতে লিখেছি সেই লেখাটা পুরোটাই লিখতে হবে। তবে গিয়ে এটাতে 2 মার্কস পাওয়া যাবে। এটা 2 মার্কসের কোশ্চেন যদি বায়োসার্ভার ল লিখতে দেয়। এটাই ল, এখানে স্টেটমেন্ট বলে কিছু নেই, এই জিনিসটাই বায়োসার্ভার ল, বায়োসার্ভারের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম, কি হচ্ছে না, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার দেখ, এটা কি যখন আমি ভেক্টর ফর্মে লিখবো, তখন ভেক্টর ফর্মটা কিভাবে হবে এই জিনিসটা একটু দেখ। ভেক্টর ফর্মটা আমরা এইভাবে লিখবো, ডি, এটা তো আগেরটা শুধু ডিবি ইকুয়াল টু লিখেছিলাম কি না, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাকে যখন ভেক্টর ফর্মে লিখবো, আমরা এটাকে এরকম ভাবে লিখবো, ডিবি ভেক্টর, এরকম ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ক্রস ডিএল, না সরি একটু ভুল বললাম, এরকম লিখবো আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এটা পরে আমি বোঝাবো যে এটা কিভাবে হয়েছে, এটা পরের দিনের ক্লাসে এটা আমরা পড়বো এই জিনিসটা কিভাবে আসছে। বাট এইটা হবে আমাদের ভেক্টর ফর্ম। তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার ফর্ম, এটা হচ্ছে স্কেলার ফর্ম, অঙ্ক করার সময় এটা দিয়ে করতে পারবো। আর যদি ডাইরেকশন বার করতে হয় তখন আমরা এই ফর্মটা ইউজ করবো, যেটা হোয়াইট কালারে লিখলাম। আচ্ছা, এবার মেন জিনিসটা হচ্ছে যে আমরা এখানে যে কনস্ট্যান্টটা নিচ্ছি সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই। এই মিউ নট বাই 4 পাই এর ভ্যালুটা কত হয় দেখ, এই মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হয় যেমন ভাবে 1/4 পাই এপসাইলনের ভ্যালু হয় 9 × 10⁻৯, তেমনি মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হয় 10⁻⁻7। ওকে, মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হয় 10⁻⁻7। আর মিউ নট কে কি বলা হয়, আমরা এপসাইলন কে বলতাম পারমিটিভিটি, মিউ নট কে বলা হয় পারমিয়াবিলিটি, বা এটাকে বাংলায় বলা হয় মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, বাংলায় এটা হচ্ছে মাধ্যমের, এটা হচ্ছে পারমিয়াবিলিটি বা মিউ। এনি ডাউট? সাইন থিটাটা কি হবে? এই যে এই দেখ, ডিএল ক্রস আর, তো তো আমরা দুটো ভেক্টরকে ক্রস করলে অ্যান্সার কি পাই, এ ক্রস বি এর অ্যান্সার এবি সাইন থিটা। তাহলে আইডিএল ক্রস আর এর অ্যান্সার হবে আইডিএল আর সাইন থিটা বাই আর কিউব। এই যে একটা আর কেটে গিয়ে আর স্কোয়ার, তখন দেখ পুরোটা মিলে যাবে আগেরটার সাথে। হ্যাঁ ঠিক আছে। ওকে, আর কারোর কোনো রকম সমস্যা আছে এই জায়গাটা ভেক্টর ফর্মটা কিভাবে লিখতে হবে? স্যার ওই সাইন থিটাটা ভেক্টর ফর্মে কোথায়? ওই যে এটাই তো এক্ষুনি বললাম, আমরা এ ক্রস বি কে ভাঙলে কি অ্যান্সার পাই, এ ক্রস বি এর অ্যান্সার এবি সাইন থিটা। এ ক্রস বি তে কি অ্যান্সার আছে, এবি সাইন থিটা তো। তাহলে সেই লজিকে আমি যখন এইটাকে ক্রসে ভাঙবো, এটা অ্যান্সারটা কি আসা উচিত, মিউ নট বাই 4 পাই আই ডিএল আর সাইন থিটা
এই যে এ ক্রস বি, তাহলে এ বি সাইন থিটা, বুঝতে পারছিস? হুম, বাই, তাহলে এটা বাই আর কিউব, এই আরটা কেটে দে, তাহলে দেখ আগের লাইনটাই চলে এলো, এটাই চলে এলো, একই জিনিস, তাই না? হুম। এইবার আমরা বার করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেরিভেশন ফর্মুলা, অঙ্ক এখান থেকে ভর্তি ভর্তি আছে। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। আচ্ছা, এখানে ছবিটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। আচ্ছা, আমি তোদেরকে এটা আরেক জায়গায় এঁকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো। আচ্ছা, এখানেই করে, আচ্ছা দেখ, এটা আমরা, ওকে, তো আমরা স্টার্ট করছি আমাদের ম্যাগনেটিজম এ। ফার্স্ট এটা কি ছিল? এটা হেডিংটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, ঠিক আছে? বাংলা এটাকে যদি লিখিস তাহলে লিখবি দীর্ঘ পরিবাহী তারের জন্য, দীর্ঘ পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, দীর্ঘ পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য। তো তো ধরে নে এই হচ্ছে আমাদের ওয়্যারটা, এই ওয়্যারে মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এইটার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এবার আমরা কি করব, একটা ছোট্ট সেগমেন্ট নেব, ঠিক আছে? ধর এইটুখানি জায়গা নিচ্ছি, এই জায়গাটা হচ্ছে ডিএল, কত? ডিএল। এবার এর জন্য আমরা ধরে নে এই পয়েন্টটাতে আমরা বার করব ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে আমাদেরকে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। আর আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ডিএল, খুব ছোট্ট একটা জায়গা। এবার এই জায়গাটাকে জয়েন কর, কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে ওপরের দিকে, আর আমরা এখানে পি পয়েন্টে এখানে নিয়েছি, ঠিক আছে? বা এই ডিএলটা আমরা চাইলে নিচের দিকেও নিতে পারি, এরকম কোনো ব্যাপার না যেটা ওপর দিকেই নিতে হবে, এরকম পি পয়েন্টটা তুই একটু ওপর দিকে নে, এরকম করতে পারিস। ডিএলটা এরকম জায়গায় নিতে পারিস, এই জায়গাটা এইটুখানি জায়গা হচ্ছে ডিএল, এই জায়গার লেন্থটা হচ্ছে ডিএল। এই ছবিটাই আমার এখানে আঁকা আছে, একদম সেম জিনিসটা এখানে আঁকা আছে। আমরা এইটুখানি জায়গাকে, এই যে এই জায়গাটাকে আমরা ডিএল নাম দিই, বুঝবি জিনিসটা কি করা হচ্ছে, হ্যাঁ? দেখ, এবার আমরা এখান থেকে কিভাবে আঁকছি দেখ, আমি পি পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানছি। হুম, তো আমি পি পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো 90 ডিগ্রি। আচ্ছা, আর এই ডিএল এর সাথে আমি পি পয়েন্টটাকে অ্যাটাচ করবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম থিটা। এটা যদি থিটা হয়, এটা তো অলরেডি 90, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা তো 90, এটা থিটা, তার মানে এটা হবে 90 মাইনাস থিটা। দেখ, না বুঝলে বলবি।
ঠিক আছে, এইটা হচ্ছে 90 মাইনাস থিটা। আচ্ছা, এবার মনে কর বায়োসার্ভেট লটা কি ছিল। বায়োসার্ভেট ল এর মেইন মানে লিখতে কিভাবে হতো, বায়োসার্ভেট লটাকে আমরা এইভাবে লিখতাম যে একটা ওয়্যার আছে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমরা একটা ছোট্ট জায়গাকে ডিএল নাম দিয়েছি, সেই ডিএল এর সাথে এই পয়েন্টের ডিস্টেন্সকে আর নাম দিয়েছিলাম, আর এখানে কারেন্টের ডাইরেকশন আর এই আর, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা, এই দুটো অ্যাঙ্গেলকে আমরা নিচ্ছি হচ্ছে এই জায়গাটা থিটা। তাহলে এখানে নোটিস করতো এই পুরো ছবিটার সাথে এটা যদি কম্পেয়ার করি, তাহলে কারেন্ট তো ওপরের দিকে যাচ্ছে এই দিকটা, আর পি পয়েন্টার ডিএল থেকে এই হচ্ছে আমাদের ডিস্টেন্সটা, এটাকে আমি ধর আর ভেক্টর নাম দিলাম। তাহলে এই যে আরটা আছে আর আই, আর হচ্ছে এইদিকে, আই হচ্ছে এইদিকে, মাঝখানে অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, মানে যেটা আগেরটাতে থিটা ছিল সেটা এখানে কত অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে বল বায়োসার্ভেট ল অনুযায়ী, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু বায়োসার্ভেট ল, আমার ডিবি, এই পি পয়েন্টে যে অল্প ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কত হওয়ার কথা ফর্মুলা অনুযায়ী। ফর্মুলাটা কি ছিল, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন, তারপর অ্যাঙ্গেলটা লিখতে হয়, তো এখানে অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা থিটা না, মানে কার কার মধ্যে অ্যাঙ্গেল নিতে হবে, অ্যাঙ্গেলটা নিতে হবে কারেন্টের সাথে আর এর, তো কারেন্টের সাথে আর এর অ্যাঙ্গেলটা তো 90 মাইনাস থিটা, তাহলে এখানে বসবে 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আগে বল এইটুখানি জায়গা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। এবার এইটা আমি কতটুকু জায়গার জন্য লিখলাম, ডিএল, এইটাই তুই যদি প্রত্যেকবার, এবার যদি আমরা এরকম করি, আমরা ছোট ছোট করে প্রত্যেক কটা ডিএল কে নেবো, আমরা এখানে আরেকটা ডিএল নেবো, এখানে আরেকটা নেবো, এখানে আরেকটা নেবো, এখানে আরেকটা নেবো, এই করতে করতে যদি সব কটা ডিএল কে জন্য আমরা বার করে টোটালটা অ্যাড করে দিই, তাহলেই তো আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাবো, রাইট? বুঝতে পারলি কি বললাম আমি কথাটা, যে আমরা যদি সবকটা ডিএল এর জন্য বার করে পুরোটা অ্যাড করে দিই, তাহলে তো আমি পুরো ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাবো, আমি তো ওইটুখানি ডিএল এর জন্য ডিবি পেয়েছি। তাহলে পুরোটা বার করার জন্য আমাকে করতে হবে এখন ইন্টিগ্রেশন। এবার সেটার জন্য এখানে আরো কিছু কিছু কাজ করব, তার আগে আমরা একটু সাজিয়ে নিই জিনিসটা। দেখ, এটা পাচ্ছি মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন, সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা লেখা যায় বাই আর স্কোয়ার, বাই, আচ্ছা সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, এটা ফর্মুলা বসিয়ে দিলাম, এটা ডিবি পেলাম। এরপরে গল্পটা দেখ, এরপর আরো আমরা এখানে কি কি করবো। তো এইটা হচ্ছে আমরা বার করছি, এখানে এরকম লিখতে হবে, এটা নোট হিসেবেও পরে লিখে রাখতে পারি, সেটা আমি পাঠিয়ে দেবো। এটাই আমাদের লিখতে হবে আইএসসি সিবিএসসি দের জন্য, এইভাবে ডেসক্রাইব করতে হবে ফার্স্টে। তবে হ্যাঁ, এখানে আমি এত যে ডটেড লাইন এঁকেছি এগুলো আঁকার দরকার নেই, এতটা আঁকার দরকার নেই। তোরা মেন আঁকবি শুধু এই লাইনটা, এই লাইনটা আঁকবি, ইয়েলো লাইনটা আঁকবি, আর এই শুধু এইটা আঁকবি আর এইটা আঁকবি, আর লাগবে না। যাই হোক, আমি ফ্রেশ করে এঁকেই দিচ্ছি, ওখান থেকে বুঝতে পারবি। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে বল আমার পুরো ইন্টিগ্রেশনটা কি হবে, আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বার করবো পুরোটার জন্য। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা বার করার জন্য আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে, পুরো ম্যাগনেটিক ফিল্ড পেতে গেলে আমাকে ডিবি কে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই আই ডিএল কস থিটা বাই আর স্কোয়ার, এইটা করতে হবে। তবে এখানে ইন্টিগ্রেশনটা একটু ডিফিকাল্ট আছে, এখানে অত ইজিলি ইন্টিগ্রেশনটা হবে না। আচ্ছা, এবার এখানে আমরা আরো কিছু কিছু জিনিস করব, যেমন আমি ধরে নিচ্ছি এই জায়গাটা ডিস্টেন্সটা হচ্ছে এ, এই যে এইটা, এটার ডিস্টেন্সটা হচ্ছে এ, এখান থেকে এতটা, এটা মনে করলাম। আর মনে করছি এই পুরোটা হচ্ছে এল,
এই পুরো জায়গাটা হচ্ছে এল। ঠিক আছে, কি সুবিধা হবে এটা? তাহলে আমরা এখানে একটা ট্রাইঙ্গেল পাচ্ছি এরকম দেখতে, যে ট্রাইঙ্গেলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এল, অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে থিটা। আচ্ছা তাহলে এখান থেকে বলতে, এখান থেকে কস থিটা কত হবে? কস থিটা কত হবে? আরে কেউ তো মাইক অন করে বল cos theta কত হবে? এল বাই এল বাই আর ভেক্টর। আচ্ছা এইটা হচ্ছে আমাদের আর, এটা এখানে আমাদের আর ভেক্টর নেওয়া আছে, মানে এর ভ্যালুটা আর, তার মানে কত হবে cos theta? এল বাই আর। দেখ cos theta কি করে এল বাই আর? cos মানে তো বেস ওকে, বাই হাইপোটেনাস। এ এই বাই আর। হ্যাঁ, থিটা অ্যাঙ্গেলের জন্য তো এ হয়ে যাচ্ছে বেস, তাহলে এখানে হবে এ বাই আর। তার মানে এখান থেকে বল cos থিটা যদি এ বাই আর হয়, ঠিক আছে অসুবিধা নেই, এরকমই রেখে দে, তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে? আর ইকুয়াল টু হবে এ বাই cos থিটা। ঠিক আছে, একটা জিনিস গেল। আচ্ছা এখান থেকে আহ সাইন থিটা কি হবে? বল সাইন থিটা কি হবে? কত আসবে সাইন থিটা? এল বাই আর। এল বাই এল আর বাই আর। তাহলে এখান থেকে এল কত হয়ে যাবে? আর সাইন থিটা। আর সাইন থিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বল ডিএল কি হবে? ডিএল ডেরিভেটিভ করে দে, এবার বোথ সাইডকে ডেরিভেটিভ করে দে। তাহলে এল এর ডেরিভেটিভ হবে ডিএল আর। আচ্ছা আরটা কি এখানে কনস্ট্যান্ট না আরটা ভেরিয়েবল? কারণ দেখ, আমি যদি ডিএলটা আর একটু নিচে ধরতাম তাহলে কিন্তু আর পাল্টে যেত, আর এই ভ্যালুটা পাল্টে যেত। আমি যদি ডিএলটা আরো নিচে ধরতাম আর, তাহলে আরো পাল্টে যেত। কিন্তু এটা কিন্তু কখনোই পাল্টাবে না, এইটা কিন্তু সবসময় একই ডিস্টেন্স থাকবে, কারণ এটা হচ্ছে পি আর তারের মধ্যে সব থেকে শর্টেস্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এ কিন্তু ফিক্সড, এ একটা কনস্ট্যান্ট, কিন্তু আর কিন্তু কনস্ট্যান্ট না। তার মানে এখানে ডেরিভেটিভ করতে গেলে আরটা কনস্ট্যান্ট হিসেবে থাকছে না। তাহলে আর কিভাবে নেওয়া যায় বলতো? যেখানে এল পাবো আমরা, ট্যান থিটা নেবো। ট্যান থিটা মানে হুম, ট্যান থিটা লেখ, এখান থেকে ট্যান থিটা লেখ। ট্যান থিটা কত হবে বল? ফার্স্ট আমি এটাকে লিখছি, দেখ এক সেকেন্ড। এটা এ, এ বাই কস থিটা, তো ওয়ান বাই কস থিটা মানে কি? ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা। তাহলে এটাকে আমরা লিখবো আর ইকুয়াল টু এ, আর ওয়ান বাই কস কে আমরা করে দেবো সেক থিটা, এটা আর এর ভ্যালু। এবার বল আমাকে এখান থেকে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা, এই ট্রাইঙ্গেলটা ট্যান থিটা। আরে তুই বল ট্যান থিটা কত হবে? এল বাই এ। এল বাই এ, হাইট বাই বেস। তাহলে এল কত হবে? এল ইকুয়াল টু এ ট্যান থিটা। এবার একটা জিনিস বল, এটা ফিক্স, এটা কি কনস্ট্যান্ট না এটা চেঞ্জ হয়? এ যেটা, এই যে ডিস্টেন্সটা আছে এ, এটা কি ফিক্স ডিস্টেন্স না এটা চেঞ্জ হতে পারে? এ কিন্তু ফিক্স, বারবার বলছি এ ফিক্স। তাহলে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এবার যদি আমি ডেরিভেটিভ করি, এবার দেখ কি সুন্দর ব্যাপারটা হচ্ছে। যখনই ডেরিভেটিভ করব, এল এর ডেরিভেটিভ ডিএল, এ তো একটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল। ট্যান থিটার ডেরিভেটিভ কি হবে? ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা। যাদের ম্যাথ নেই, প্রবলেম হবে, তোরা বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোদের জাস্ট একবার দেখে নে ব্যাপারটা, ফর্মুলাটা মনে রাখলেই হবে শেষ অব্দি। কিভাবে হচ্ছে দেখে নে, যাদের ম্যাথ নেই। ঠিক আছে, আচ্ছা এ ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, আর থিটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ডি থিটা। চেন রুল যারা জানিস তারা বুঝতে পারবি এটা কেন ডি থিটাটা লিখলাম। এইবার এক কাজ কর,
এই ভ্যালুগুলোকে এখানে বসা। তাহলে দেখ আমরা আর এর ভ্যালু কত পেয়েছি, আর পেয়েছি এ সেক থিটা, আর ডিএলটা কি পেয়েছি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এটা এখানে বসিয়ে দে, তাহলে কি পাচ্ছি আমরা দেখ। তাহলে মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশনে আই ডিএল এর জায়গায় বসবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, তার সাথে একটা কস থিটা থাকবে বাই কি থাকছে রে নিচে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি হবে, আর স্কোয়ার মানে এ স্কোয়ার, এই যে এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে নোটিস কর সেক স্কোয়ার থিটা কেটে গেল, একটা এ কেটে গেল। এবার কনস্ট্যান্ট গুলোকে বাইরে বার কর, মিউ নট বাই 4 পাই বাইরে গেল, আই কারেন্ট ওটা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন হবে কার কস থিটা ডি থিটা। এবার কসের ইন্টিগ্রেশন কি হয়, কসের ইন্টিগ্রেশন মাইনাস সাইন, কসের মাইনাস ইন্টিগ্রেশন সাইন। করলে ইয়েস মাইনাস সাইন থিটা হয়, এটা ফর্মুলা। তাহলে এখানে অ্যান্সার হবে মাইনাস সাইন থিটা। অঙ্ক শেষ হয়নি এখন। এইবার শোন ভালো করে বোঝ, তুই ডিএলটা, আমরা যেখানে ডিএলটা নিয়েছি, এমন তো হতে পারতো তুই হয়তো তোর মনে হলো যে তুই ডিএলটাকে এখানটা নিবি, তুই ডিএলটা এই জায়গাটায় নিতেই পারতিস। আচ্ছা, তুই যদি ডিএলটা এখানে নিতিস, তাহলে তোর এই এই যে অ্যাঙ্গেলটা এখানে হতো, কিছু একটা অ্যাঙ্গেল, তাহলে তখন তোর এই পুরোটা থিটা হয়ে যেত, তাই না? তখন এইটা থিটা হতো যদি তুই ডিএলটাকে ওখানে নিতিস। তাহলে এবার এবার আমরা ধরে নিচ্ছি যে যদি আমরা ডিএলটা এখানে নিতাম, তখন আমার অ্যাঙ্গেলটা হতো এ মা। হ্যাঁ, তো আমরা ইমাজিন করছি যদি আমরা ডিএলটাকে নিচে নিতাম এখানটা, তাহলে আমার অ্যাঙ্গেল যেটা হতো সেটা হচ্ছে ফাই 2। ফাই 1ও লিখতে পারি, ওটা কোনো ব্যাপার না, নাম আমি এখানের সাথে ম্যাচ রাখছি, এখানে আমি ফাই 2 দেখিয়েছি তো ফাই 2। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এটা নিচের দিকের অ্যাঙ্গেল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা মাইনাস বোঝাচ্ছে, এটা নিচের দিকে নেগেটিভ। আচ্ছা, তুই ডিএলটা তো একদম উপরে নিতে পারতিস, একদম এখানটা নিতে পারতিস, তখন কোনটা অ্যাঙ্গেল হতো, তখন অ্যাঙ্গেল হতো এইটা, এইটা উপরের দিকটা। এটা ধর আমি ফাই 1 লিখলাম, কিন্তু যেহেতু এটা উপর দিকে যাচ্ছে, তো আমি ধরছি এটা প্লাস, এটা প্লাস অ্যাঙ্গেল। আর আমরা ধরে নিচ্ছি এই নিচের দিকে যেটা নামছে এটা হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে বল থিটার ভ্যালু নিচের দিকে কত হতে পারে ম্যাক্সিমাম, থিটাটা, থিটা অ্যাঙ্গেল যেটা, সেটা এই যে অ্যাঙ্গেলটা, সেটা আমার নিচের দিকে ম্যাক্সিমাম কত অব্দি যেতে পারে ছবি অনুযায়ী, বল। 90 স্যার, কত? 90। না, 90 কেন, ছবি কি বলছে ম্যাক্সিমাম কত ও অ্যাঙ্গেল ফাইভ, অব্দি যেতে পারে। ফাইভ। ছবি অনুযায়ী থিটাটা নিচের দিকে, নিচের দিকে কত হতে পারে ফাই 2, আর ওপর দিকে ম্যাক্সিমাম কত হতে পারে ফাই 1। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন যে করছি, ইন্টিগ্রেশনটা কার করছি ভালো করে বলতো, কার ইন্টিগ্রেশন হচ্ছে, অ্যাঙ্গেলের। কারণ এখানে এই যে ডি থিটাটা আছে, অ্যাঙ্গেলটা কত থেকে কত অব্দি যাচ্ছে, থিটার সবচেয়ে কম আর হায়েস্ট ভ্যালু কত, সবচেয়ে কম কত -θ2, আর উপর দিকে হায়েস্ট কত গেছিল, ছবিটা ছবিটা নিচের দিকে -θ2, উপর দিকে +θ1। তাহলে এখানে এইভাবে স্যার ফাইভ। লিমিটটাকে, হ্যাঁ হ্যাঁ 5, রাইট। এটা হবে, তাহলে লিমিটটা দেখ, লোয়ার লিমিট হচ্ছে -φ2, আপার লিমিট হচ্ছে +φ1। তাহলে -φ2 +φ1, -φ2 +φ1, -φ2 +φ1। এবার নিয়ম কি ছিল রে লিমিট বসানোর? প্রথম কথা হচ্ছে, এক কাজ করি আমরা, এই মাইনাসটাকে সবার আগে বাইরে বার করে দিই, সুবিধা হবে আমাদের। তারপর আমরা এখানে লিমিট বসাবো, সাইন থিটা উপরে থাকবে ফাই 1, নিচে -φ2। আচ্ছা, নিয়ম অনুযায়ী ফার্স্টে আপার লিমিট বসে, তাহলে নেক্সট লাইনে এরকম হবে মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন, ফার্স্টে θ1 বসবে,
সরি ফাই ওয়ান বসবে, সাইন ফাই ওয়ান মাইনাস ফর্মুলা অনুযায়ী মাইনাস, তারপর কত বসাতে হবে, থিটার জায়গায় বসাতে হবে মাইনাস ফাই টু কে। হলো? এবার কি হয়ে যাচ্ছে তাহলে পুরো জিনিসটা দেখ, মিউ নট বাই ফোর পাই আই বাই এ সাইন ফাই ওয়ান। আচ্ছা বলতো সাইনের মধ্যে মাইনাস থিটা কি হয়, সাইনের মধ্যে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায় না মাইনাস থাকে? মাইনাস সাইন থিটা হয়ে যায়। এটা মাইনাস সাইন থিটা হয়, সেই লজিকে এটা কি হয়ে যাবে, মাইনাস এই মাইনাসটা বাইরে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কিছু একটা গন্ডগোল হয়ে গেল কোনো একটা জায়গায়, মাইনাসের একটা গন্ডগোল হলো। এই, ওহো সরি 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 সরি, এইখানে আমি ভুল লিখেছি, এটা মাইনাস হতো না, বা কসের ইন্টিগ্রেশন প্লাস সাইন হয়, আমি ভেরি সরি, ওটা মাইনাস হতো না, এই মাইনাসটা, বাইরের মাইনাসটা থাকবে না, আমি ভুল করে এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম এই জায়গাটা, এটা মাইনাস হতো না এখানটা, ওকে, আর কোনো প্রবলেম, এমনি ঠিক আছে। এই হচ্ছে আমাদের, তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কত এলো, মিউ নট বাই ফোর পাই আই বাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। স্যার তাহলে প্লাস প্লাস সাইন ফাই টু হবে না, কেন হবে মাইনাস না? সাইন ফাই টু হবে। কেন কেন? স্যার একটা তো মাইনাস তো বেরিয়ে যাচ্ছে। না না না, মাইনাস বেরোয়নি, আমি কি বলেছিলাম, এখানে যে মাইনাসটা ছিল আমি ভুল করে লিখেছিলাম, সেটাকে আমি আগে থেকেই তো বাইরে বার করে দিয়েছিলাম, কিন্তু এই মাইনাসটাই হ্যাঁ থাকছে হ্যাঁ। না, তো এখানেও মাইনাসটা থাকছে না, কিন্তু আমার তো এইটা তো নিয়মে অনুযায়ী ঠিকই আছে, এটা যা আছে ঠিক আছে। একবার আমি হুম, হুম, ফাই ওয়ান কে ঠিক। বসিয়েছি, তারপর ফর্মুলার মাইনাস, তারপর আমি আবার এইটাকে বসিয়েছি, এই যে। ঠিক। আর কারোর কোনো ডাউট? যে বুঝতে পারিনি বা এরম কিছু? যে রে, খুব বাজে টাইমে বেশি, ক্লাসে অনেকটা এগিয়ে যেতাম আমরা, পিছিয়ে গেলাম। মানে এই চ্যাপ্টারটা আমি অনলাইন পড়াতে একদমই ইচ্ছুক নই, এটা এটা সামনে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট, মানে অনেক ডায়াগ্রামের ব্যাপার আছে। যাই হোক বল, এতটা বুঝতে পেরেছিস কিনা? এই জিনিসটা এখানে করে দেওয়া আছে, এখান থেকে তোরা করতে পারিস, আমি যেটা লিখে দিয়েছি ওখান থেকেও করতে পারিস, এখান দিয়ে হোক করে নিস। তাহলে আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে আর ইকুয়াল টু এস সেক থিটা, আর এই হচ্ছে ফাইনাল ফর্মুলা। এবার দেখ এর উপর কোশ্চেন কিভাবে থাকবে, এই যে এটা হচ্ছে কোশ্চেন, বল এই কোশ্চেনটাতে ফাই ওয়ান কত, এই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই ওয়ান বলি, এটা আমাদের ফাই ওয়ান, এটা আমাদের ফাই টু, তাহলে এই কোশ্চেনে ফাই ওয়ান হচ্ছে 45, ফাই টু হচ্ছে 30।
আচ্ছা, এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা এ নাম দিয়েছিলাম, তাহলে এই কোশ্চেনে এ হচ্ছে আমাদের 10। আচ্ছা, কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। ম্যাগনেটিক ফিল্ড জানতে চাইছে, ফর্মুলাটা কি ছিল ম্যাগনেটিক ফিল্ডের? μ0/4 পাই আই বাই এ, তারপর হচ্ছে সাইন φ1 প্লাস সাইন φ2। ব্যাস, দেখ কত সিম্পল। আচ্ছা, μ0/4 পাই এর ভ্যালু কত বলেছিলাম? μ0/4 পাই কত হয় এটা মনে রাখতে হবে, এটা হয় 10⁻⁻7। আচ্ছা, আই হচ্ছে কোশ্চেনে 2 বলা, এ হচ্ছে কোশ্চেনে কত বলেছে? এ এ হচ্ছে 10 মিটার, তাহলে এ হচ্ছে 10। আচ্ছা, সাইন φ1 মানে 45 প্লাস সাইন φ2 মানে হচ্ছে 30। নে, শুধু ভ্যালু গুলো বসা, অ্যান্সার চলে আসবে। তাহলে টেন জি পাওয়ার স্যার। মাইনাস সেভেন 2/10, সাইন 45 মানে 1/√2, সাইন 30 মানে হাফ। কোন অপশনে দেখ 1/√2 আর হাফ আছে? এটাতেও আছে, এটাতেও আছে। এবার একটা জিনিস, দ্যাট ইজ ইন্টারেস্টিং অলসো। ডাইরেকশনটা কি হবে বলতো? পি পয়েন্টে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন ডাইরেকশনে আছে? সেটা কি ক্রস না সেটা ডট? কোনটা? এখানে কারেন্ট ওপর দিকে যাচ্ছে, কারণ এই যে ছবিতে অ্যারো দেওয়া আছে ধর ওপর দিকে, কারেন্ট ওপর দিকে। রাইট হ্যান্ড থাম ইউজ কর, তাহলে বল কোন দিকে হবে? এই যে এরম অপশন ভাবে। বি। অপশন বি। অপশন বি। মানে তুই বলছিস যে স্ক্রিন থেকে তোর দিকে, তাই তো ম্যাগনেটিক ফিল্ড? ডট, ডট বলতে চাইছিস? ডট মানে হচ্ছে স্ক্রিন থেকে তোর দিকে আসছে, কিন্তু তোর না, এখানে তো স্ক্রিন থেকে তোর দিকে আসছে না, কারেন্ট ওপর দিকে। ভালো করে দেখ, জিনিসটা বোঝার চেষ্টা কর। আমি এইভাবে দেখ, এই 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 হচ্ছে আমাদের, হচ্ছে গিয়ে একটা বড় জিনিসে বোঝায়। এই হচ্ছে আমাদের তারটা, কারেন্ট ওপরের দিকে যাচ্ছে। তাহলে রাইট হ্যান্ডের থাম কি এখানে রাখ, রাইট হ্যান্ডের থাম এইভাবে রাখ। এবার এর এই দিকটাতে আমার ফিঙ্গার গুলো আসছে আর এই দিক থেকে কার্ল হচ্ছে। তাহলে আমি যদি এইভাবে দেখি, আমার এই দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে আর এই দিক থেকে আমার দিকে টার্ন নিচ্ছে। সেই লজিকে এই সাইডে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ক্রস হবে, এই দিকটা সব জায়গায় ক্রস হবে, আর এই দিকটাতে সবসময় ডট হবে। আমার যেহেতু এখন এটা রাইট সাইডে আছে, এইটা এখানে ক্রস হবে, ডট না, এটা ক্রসে আসবে। অপশন ডি তে আসবে। মানে তোরা এই জিনিসটা মনে রাখবি যে কারেন্ট ওপরে গেলে তার রাইট সাইডে ক্রস হবে, লেফট সাইডে ডট হবে। আর কারেন্ট যদি নিচের দিকে যায়, তখন রাইট সাইডে ডট হবে, লেফট সাইডে ক্রস হবে। এটা মনে রাখলে ডাইরেক্ট করতে। তো এখান থেকে এরকম সিম্পল ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু দেয়। এখানে এই যে ডায়াগ্রামটা দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, এই অঙ্কটা কিভাবে করবো? অঙ্কটা দেখে দেখে খুবই ডিফিকাল্ট লাগছে, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি অত ডিফিকাল্ট না। কিভাবে হচ্ছে দেখ, তোরা জাস্ট আমাকে একটা জিনিস বল। এই যে ট্রায়াঙ্গেলটা আছে, তার আমি একটা, যে কোনো একটা দিকটা আঁকবো, যে কোনো একটা দিক। আমি এই দিকটাকে আঁকবো। এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে এই দিকটা, নো প্রবলেম। এখানে পি পয়েন্টটা আছে। আচ্ছা বলতো এই ডিস্টেন্সটা কত হবে? আমার সবকটা সাইড এল করে দেওয়া, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এইটা কেউ জানিস এই ডিস্টেন্সটা কত হয় একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, সমবাহু ত্রিভুজে? দেখ, এইটা আগে আমাদেরকে না বার করতে হবে, সবার আগে কাজ এটা। তাহলে দেখ, আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি ফার্স্ট। আগে আমরা বার করি যে ডিস্টেন্সটা কত হবে। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সব দিক সেম, সমবাহু ত্রিভুজ। এটা এল, এটাও এল, তাহলে এখানে পুরোটা হচ্ছে এল। তাহলে আমি এর অর্ধেকটা আঁকবো।
তার মানে এইটুখানি জায়গা হবে L/2 ফার্স্ট। আচ্ছা, এটা যদি L হয়, এটা যদি L/2 হয়, তাহলে এইটা কত হবে? কিভাবে বার করবো এই পুরোটা? তার নাম দিচ্ছি A B C D। তাহলে AD কত হবে? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। AD মানে হচ্ছে √, AB স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। তার মানে কত? AB স্কোয়ার L স্কোয়ার মাইনাস L স্কোয়ার বাই 4। তার মানে 3L² বাই 4 রুটের মধ্যে। তার মানে √3L/2। তাহলে বল এই পুরোটা কত হচ্ছে? এখান থেকে এতটা পুরোটা কত হচ্ছে? এই পুরোটা যেটা আমরা পাচ্ছি √3L/2। আচ্ছা, এবার ছোটবেলায় আরেকটা জিনিস পড়েছিলিস, যে এই পয়েন্টটা, এই যে মাঝখানে এই যে পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা পুরোটাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। তাহলে শুধু এইটুখানি জায়গা কত হবে? শুধু এইটুখানি জায়গা কত হবে? কারণ পুরোটা কত কত রেশিওতে ডিভাইড হচ্ছে? 2:1। মানে 3/1 নিচের দিকে থাকছে। তার মানে এই জায়গাটা হবে, এই জায়গাটা, এইটুখানি জায়গাটা, যেটাকে আমি A নাম দিচ্ছি, সেটা হবে 1/3 কার, মানে এই পুরোটার 1/3। এই পুরোটা কত এসছে আমাদের? কত এসছে? √3L/2। আচ্ছা, তাহলে দেখ, যদি কাটাকুটি করি কি পাবো? এখানে √3 দিয়ে, মানে 3 কে কাটলে একটা √3 পড়ে থাকবে, মানে অ্যান্সার হবে L/2 √3। তাহলে আমরা কি ডিস্টেন্সটা পেয়ে গেলাম? এটা কত ডিস্টেন্স হবে? পেলাম, এটা পেলাম। ইয়েস। তাহলে আমাদের এ কত হচ্ছে? L/2 √3। আগে বল এই হিসাবটা বুঝতে পেরে গেছিস কি? ওকে, এবার আমরা ফর্মুলাটা ইউজ করবো যেটা আমরা শিখেছি। এবার এখানে বলতো এই অ্যাঙ্গেলটা কত কত হবে? এই দুটো অ্যাঙ্গেল কত? এটা আমাদের নেক্সট প্রবলেম, মানে নেক্সট অসুবিধার জায়গা, যে অ্যাঙ্গেল দুটো কত। কারণ আমি এই অ্যাঙ্গেলটাকে তো φ1 বলতে পারবো, এটা আমাদের φ1, এটা হচ্ছে φ2, কিন্তু অ্যাঙ্গেলটা কত হবে সেটা কিভাবে বলবো? কত অ্যাঙ্গেল পারবি বলতে? খুব সিম্পল ভাবে হবে। 60। -5। না 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 না। আচ্ছা দেখ, এই পুরোটা কত বল, এইটা পুরোটা কত? 60। এটা 60। তাহলে আমি এখান দিয়ে একটা লাইন টানছি, তাহলে এই ভেতরটা কত হবে? 30। এটা 30, এটা 90, এটা 30, এটা 90, মানে এই দিকটা কত হয়ে গেল? আরে 60 হলো, তাই না? বুঝতে পারিস নি? এই অ্যাঙ্গেলটা পুরোটা হচ্ছে 60, পুরোটা, এখানে পুরোটা হচ্ছে 60। তাহলে এর অর্ধেকটা ভেতর দিকটা কত হবে? এটা হবে 30। এই জায়গাটা তো 90, 30 90 60, 30 আর 90 120। তার মানে এটা কত হবে? 180 মাইনাস 120, 60। তার মানে φ1টা হচ্ছে অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেল? φ1 এর ভ্যালু একই লজিকে, সেম লজিকে φ2টাও 60 আছে। তাহলে বল ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে? ফর্মুলা অনুযায়ী μ0/4 পাই I/A সাইন, দুটো অ্যাঙ্গেলই তো 60, তাহলে সাইন 60 প্লাস সাইন 60। বুঝতে পারলি? আচ্ছা বলতো, হিসাব করলে এটা কত হচ্ছে? μ0/4 পাই সাইন 60 মানে তো √3/2, দুটো √3/2 অ্যাড হচ্ছে, ঠিক আছে? আমি পুরো এটা মুছে দিচ্ছি, এটা আমাদের মেন।
এবার ভ্যালুটা বসো, তাহলে মিউ নট বাই 4 পাই। আই হচ্ছে, আইটা তো আই বলা আছে, বাই এ হচ্ছে, এই যা এ কত ছিল, এল বাই 2√3 ছিল বোধহয়। আর সাইন 60 মানে হচ্ছে 1/√3, না সাইন 60 হচ্ছে √3/2, দুবার সাইন 60 অ্যাড হবে, তাহলে √3/2 প্লাস √3/2। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে মিউ নট বাই 4 পাই 2√3 I/L, আর এইটা দুটোকে অ্যাড করলে √3, তাহলে √3 মিলে একটা 3 হয়ে যাবে, 3 to the 6, তাহলে অ্যান্সার হচ্ছে মিউ নট বাই 4 পাই 6I/L। অপশন আছে না, তার মানে ভুল হয়েছে না, তাও হয়নি কেন, এইটা শুধু আমরা একটা দিকে বার করেছি, এরকম কটা সাইড আছে, 3টে সাইড আছে, প্রত্যেকটা সাইডে একই অ্যান্সার আসবে, তাহলে আমাদের টোটাল যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা হবে, সেটা হবে এইটার 3 টাইম, মিউ নট বাই 4 পাই 6I/L ইন্টু 3। কেন 3 বুঝতে পারলি, একবার এই দিকটার জন্য, একবার নিচের দিকটার জন্য, একবার সাইডটার জন্য, 3টে সাইডের জন্য 3 বার, তার মানে আমাদের অপশন হচ্ছে এইটা। আচ্ছা এটা কত বেরিয়েছিল রে আমাদের, এটা কত বেরিয়েছিল একবার একটু তুই লিখেছিলিস এটা, এটা এসলো, এটাই এসেছিল না, ঠিকই তো লিখেছি এর ভ্যালুটা আমরা 12L/2√3, আই থিঙ্ক ওটাই ছিল। আচ্ছা এবার এখানে ডাইরেকশনটা দেখ কিভাবে বুঝবি, এখানে বল এই এই যে তারটার জন্য এখানে পি পয়েন্টে কোন দিকে হবে, বাই ডট হবে না ক্রস হবে, আগে সেটা বল, এইটার জন্য কারেন্ট নিচের দিকে ডট যাচ্ছে কিন্তু, কারেন্ট নিচের দিকে গেলে এই যে কারেন্ট এরকম যাচ্ছে, রাইট হ্যান্ডের থামকে রাখলাম, রাইট হ্যান্ডের থাম, এবার এই হাত ঘোরাচ্ছি, আমার চোখের দিকে, আমার আমার আঙুলগুলো আমার চোখের দিকে গিয়ে যাচ্ছে, টার্ন নিচ্ছে, তার মানে স্ক্রিন থেকে আমার দিকে, তোদেরও একই রকম স্ক্রিন থেকে তোদের দিকে, তাহলে এখানে এটা ডট হবে। একইভাবে দেখবি এটার জন্য তোর রাইট হ্যান্ড থাম রুল ইউজ কর, এখানেও তুই নিজের দিকে থামটাকে টার্ন নিতে দেখবি, তো এখানে ডট। অঙ্কটাতে কারোর ডাউট আছে? এই যে এখানে থাম দেখিয়ে দেখিয়ে আমি দেখিয়েছি, হাতের ফিঙ্গার্স গুলো কোন দিকে টার্ন নিচ্ছে, দেখ প্রত্যেকবারই টার্নিংটা, এখানে টার্নিংটা হচ্ছে বাইরে এই দিক থেকে তোর, এখানেও টার্নিংটা এই দিক থেকে, এখানেও টার্নিংটা এই দিক থেকে, তো সবসময় টার্নিংটা ভেতর দিক থেকে তোর দিকে আসছে, ঠিক আছে, স্ক্রিন থেকে তোর দিকে, তো ওই জন্য ডট দিয়ে লিখবো আমরা। সো ফাইনালি আমরা একটা বায়োসার্ভার লয়ের একটা অ্যাপ্লিকেশন আজকে শিখে নিতে পারলাম, একটু হলেও চ্যাপ্টারটা স্যার এগালো। হ্যাঁ বল। স্যার বলছি যে ওই মানে সাইডের লাইন থেকে মিড পয়েন্ট অফ যে ডিস্টেন্সটা বার করলেন না, হ্যাঁ, ওটা কি সলিউশনে দেওয়া আছে? ওটা সলিউশনে দেওয়া নেই, আমি এখানে তাহলে এঁকে দিই, এখানে তো দেওয়া নাই, কোথায় করে দিই, এখানটা করে দিচ্ছি, করাও, দুঃখ ভাই।
এই যে করে দিলাম। Okay? আচ্ছা, আমি প্রত্যেককে সাজেস্ট করব তোরা এই পিপিটিটা ভালো করে কপি করে নিস। আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। সবকিছু না, যেগুলো করতে বলেছি সেই জিনিসগুলোকে জাস্ট কপি করে নিস। অ্যান্ড তার সাথে এইটা প্রুফটা আমি এখানে করে দিয়েছি, এটা লিখে নিবি। একটা অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট হয়ে গেল, চ্যাপ্টারটা শুরু হলো অন্তত আমাদের। নেক্সট দিন আমাদের মোটামুটি 5-6টা পিপিটি শেষ করতেই হবে, মানে এই মাসের মধ্যে ম্যাগনেট শেষ করতে হবে আমাদের, এনি হাউ। তবে তোরা যে কজন এখন এখানে প্রেজেন্ট আছিস, তোরা আমি যেটা তোদের বলেছিলাম